স্যার স্যাচুরেটেডটা একটু আলোচনা করলে ভালো হতো স্যার। স্যাচুরেটেড স্যাচুরেশন বলতে কি বোঝায় ওই জিনিস? কয়েকটা সংজ্ঞা আছে না স্যার, সুপার স্যাচুরেশন সম্পর্কে আর কি কেমন জানি পাস লেগে যাচ্ছে। সুপার স্যাচুরেশন মানে কি? যেখানে স্যাচুরেশন মানে কি? স্যার সম্পৃক্ত সম্পৃক্ত হওয়া। সম্পৃক্ত সম্পৃক্ত বলতে কি বুঝো তুমি? সম্পৃক্ত জাস্ট কেমিস্ট্রি টার্ম। তুমি কি বুঝো সম্পৃক্ত বলতে? সম্পৃক্ত বলতে আসলে ওই দ্রবণকেই বোঝায় যেখানে সর্বোচ্চ পরিমাণে দ্রব দ্রবীভূত থাকে, মানে এর বেশি আর দ্রব দ্রবীভূত করা সম্ভব না, একদম টপ লিমিট পর্যন্ত, আপার লিমিট পর্যন্ত। আমি উদাহরণ দিতে গিয়ে বলছিলাম যে ধরো 1 গ্লাস পানিতে 100 গ্রাম সল্ট ডিজলভ হতে পারে, 100 গ্রাম, এর বেশি না। তো যদি তুমি ওই 1 গ্লাস পানিতে 100 গ্রাম সল্ট ডিজলভ করো, তাহলে যে সলিউশনটা তৈরি হবে সেটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। এখন যদি তুমি তাপমাত্রা একটু বাড়িয়ে সেখানে যদি 105 গ্রাম ডিজলভ করাও, আমাদের তাপমাত্রা যখন বাড়ে তার সলিবিলিটিও বাড়ে। সো এক্সেস তাপ ইউজ করে যখন তুমি সলিবিলিটি বাড়াবা, বেশি পরিমাণে সলিড ডিজলভ করার চেষ্টা করবা, তখন যে সলিউশনটা তৈরি হবে সেটাকে বলা হবে সুপার স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড হওয়ার পরেও আরো এক্সট্রা তুমি তাপ দিয়ে জোর করে ডিজলভ করলা। তো এই যে জোর করে ডিজলভ তুমি করলা, যখন তাপমাত্রাটা আস্তে আস্তে নর্মালি রুম টেম্পারেচারে চলে আসবে, তখন কি হবে? ওই যে এক্সেস তুমি যেটা অ্যাড করছিলা 5 গ্রাম, সেটা ক্রিস্টাল আকারে নিচে পড়ে যাবে। স্যাচুরেশনের পরে যেটা থাকে সেটা তো আর সলিউশনে থাকার কথা না। যখন তোমার সলিউশনের টেম্পারেচারটা রুম টেম্পারেচারে আসবে, তো এক্সেস তুমি যেটা জোর করে অ্যাড করছিলা সেটা আস্তে আস্তে ক্রিস্টাল আকারে নিচে পড়ে যাবে। ক্রিস্টাল পড়ার এই পদ্ধতিকে বলা হয় ক্রিস্টালাইজেশন। আর বোঝার কি ছিল বলো? আর কি বুঝো নাই? স্যার বলছি স্যার। আচ্ছা, আমাদের কোলিগেটিভ প্রপার্টি ছিল চারটা। চারটাকে একসাথে বলা হয় কোলিগেটিভ প্রপার্টি, কারণ যখন কোনো সলিউশন, যখন কোনো সলভেন্ট পিওর অবস্থায় থাকে তখন তার যে ধর্মগুলো থাকে, সো ওই সলভেন্টে যদি আমরা নন ভোলাটাইল কোনো সলিড, যে সলিড গুলো ভ্যাপারাইজড হয় না, এরকম কোন সলিড যদি মিক্সড করি, তাহলে দেখা যায় ওই সলভেন্টের কিছু প্রপার্টি চেঞ্জ হয়। তো ওই সকল প্রপার্টি গুলোকে একসাথে বলা হয় কোলিগেটিভ প্রপার্টি। সো ফার্স্টে যে প্রপার্টিটা চেঞ্জ হয় সেটা হচ্ছে লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার। কোন একটা সলভেন্ট যখন পিওর অবস্থায় থাকে তখন তার যে ভ্যাপার প্রেশার থাকে, যখনই কোনো নন ভোলাটাইল সলিড তাতে মিক্স করা হয়, তার ভ্যাপার প্রেশারটা কমে যায়। এখন কথা হচ্ছে কি হারে কমবে? আমরা সলিড যদি আস্তে আস্তে সলিডের পরিমাণ বাড়াইতে থাকি, তার ভ্যাপার প্রেশারটা কমতে থাকবে। এখন কি হারে কমবে? এই যে কি হারে কমবে, এটা দেখার জন্য রাউল নামের এক ভদ্রলোক অসংখ্য এক্সপেরিমেন্ট করে ফাইনালি একটা সূত্র দাঁড় করেছে। সূত্র কি ছিল? The relative lowering of the vapor pressure of a dilute solution is equal to the mole fraction of the solute present in dilute solution. এই ভদ্রলোক বলতেছেন যে কোন একটা ডাইলিউট সলিউশনের ভেপার প্রেসার কি হারে কমবে সেটা ডিপেন্ড করবে ওই সলিউশনে কি পরিমাণ সলিউট ডিজলভ অবস্থায় আছে। তো সলিউটের মোল ফ্রাকশনের পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে ভেপার প্রেসারটাও কমতে থাকবে, এবং এটা একটা লিনিয়ারিটি মেনটেন করে, যদি ইকুয়াল কথা বলতেছে। আসলে কি তাই? আচ্ছা, আমরা একটু রাউলের সূত্র ডেরিভেশন করে দেখি যে ডিরাইভ করা যায় কিনা। তুমি ফার্স্ট ফিগারটা খেয়াল করে দেখো। যখন কোনো একটা সলভেন্ট পিওর অবস্থায় ছিল, তখন শুধুমাত্র সলভেন্ট গুলি ভেপারে যাচ্ছে, তাদের একটা প্রেসার ছিল। যখনই তুমি সেখানে কোনো নন ভোলাটাইল সলিড মিক্সড করে দিলা, তখন দেখা যাচ্ছে ভেপার প্রেসারটা কমে যাবে। কেন? তুমি জাস্ট কাউন্ট করে দেখো, পিওর সলভেন্ট যখন ছিল তখন কতগুলো মলিকুল এখানে? 3, 6, 9টা। যখনই নন ভোলাটাইল সলিড তুমি মিক্স করে দিচ্ছ, লাল লাল বলগুলো, তখন দেখা যাচ্ছে উপরে সলভেন্ট মলিকুল আছে কয়টা? 5টা। দ্যাট মিনস আগে থেকে কমে যাচ্ছে। সো কমে গেলে তার প্রেসারটাও কম হবে, সহজ হিসাব। আচ্ছা, সো রাউলের সূত্র আসলে প্রতিপাদন করা যায় কিভাবে একটু পরে দেখো কি লিখছে। The vapor pressure of the pure solvent is caused by the number of molecules evaporating from its surface. জাস্ট সংজ্ঞা আকারে লিখতেছে। ভেপার প্রেসার আসলে কি বোঝায়? যে সলভেন্টের সারফেস থেকে কি পরিমাণ সলভেন্ট মলিকুল ভেপার হয়ে উপরে যাচ্ছে, তারা যে প্রেসারটা দিবে সেটা হচ্ছে ভেপার প্রেসার। When a non-volatile solute is dissolved in solution, the presence of solid molecules in the surface blocks
a fraction of the surface where no evaporation can take place. মানে তুমি যখন নন ভোলাটাইল কোনো সলিউট মিক্সড করতেছো, কি বলো? হ্যালো হ্যাঁ বলো। স্যার, পড়ার মাঝে একটা স্কিপ করলাম স্যার। আসলে আমার একটা ফ্রেন্ডের ওই রোল হচ্ছে 19-10-94, তার ফোন নষ্ট, তো তো আমার মিল থেকে। আচ্ছা, ক্লাসের মাঝখানে কথা বলে ধরো কথা ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে। শেষ করি। সরি। দেখেন কি বলতেছে, যখন তুমি কোনো নন ভোলাটাইল সলিউট কোনো সলভেন্টে মিক্সড করবা, তারা কি করে সারফেসের কিছু অংশ ব্লক করে দেয়। যেমন এখানে তুমি খুব স্পষ্ট দেখা যাচ্ছে যে নর্মালি যখন পিওর সলভেন্ট ছিল সারফেসটা শুধুমাত্র সলভেন্ট মলিকুল দ্বারা পরিপূর্ণ। যখনই আমরা নন ভোলাটাইল কোনো সলিউট মিক্সড করলাম, সারফেসে কিছু কিছু ওই নন ভোলাটাইল সলিউটের মলিকুল গুলো চলে আসছে। তো এই যে নন ভোলাটাইল মলিকুল গুলো আসলো, সারফেসটা কিছুটা ব্লক করে দিল না, যেখান দিয়ে আগে সলভেন্টটা এভাপোরেট হইতো। এই ব্লক করে দেওয়ার কারণে কম পরিমাণ সলভেন্ট মলিকুল ভ্যাপারাইজড হয়। This caused the lowering of the vapor pressure. The vapor pressure of the solution is therefore determined by the number of molecule of the solvent present at any time in the surface, which is proportional to the mole fraction. এটা দ্বারা কি বুঝো? মূলত ভেপার হয় কোনটা, সলভেন্ট হয় না সলিউট হয়? সলিউট স্যার। সলিউট ভেপার হয়? সলভেন্ট। সলভেন্ট স্যার। সলিউটটা তো হচ্ছে নন ভোলাটাইল, মানে ভেপার হবে না, ভেপার হয় শুধুমাত্র সলভেন্ট। সো যখন আমরা সলভেন্টের সাথে কোনো নন ভোলাটাইল সলিউট মিক্সড করলাম, তো এখন কি হারে সলভেন্ট ভেপারাইজড হবে এটা ডিপেন্ড করবে কার উপরে? ডিপেন্ড করবে সারফেসে কি পরিমাণ সলভেন্ট আছে তার উপর। সলভেন্টে তো ভেপার হবে, সলিউটের ভেপার হয় না। এটাই লিখছে দেখো, the vapor pressure of the solution is therefore determined by the number of molecule of the solvent present at any time in the surface, which is proportional to the mole fraction. Car mole fraction? Solvent is mole fraction. PS মানে কি? Solutionের vapor pressure is proportional to mole fraction of solvent. একটা সলিউশন থেকে কি পরিমাণ সলভেন্ট ভেপার হবে সেটা ডিপেন্ড করবে ওই সময়ে সারফেসে তার মোল ফ্রাকশনের উপর, সলভেন্টের মোল ফ্রাকশন। আচ্ছা, এন হচ্ছে মোল অফ সলভেন্ট আর স্মল এন হচ্ছে মোল অফ সলিড। সো যখন আমরা সমানুপাতিক চিহ্ন তুলবো একটা কনস্ট্যান্ট দিতে হয়, পিএস সমান সমান কে ইন্টু এন বাই এন প্লাস এন। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি, ইন কেস অফ পিওর সলভেন্ট, যদি সলভেন্টটা পিওর থাকে সেখানে স্মল এন ইকুয়াল টু 0 না? যখন সলভেন্টটা পিওর থাকবে মানে কোনো সলিউট নেই, তাহলে সলিউটের মোল ফ্রাকশন হচ্ছে 0, মোল সংখ্যা 0। তো সেক্ষেত্রে তখন সলভেন্টের মোল ফ্রাকশন কি হবে? 1, কারণ পুরো সারফেস জুড়ে হচ্ছে পুরোটাই সলভেন্ট, কোনো সলিউট নেই, পিওর সলভেন্ট। আচ্ছা, সো এই মোল ফ্রাকশনটা যদি তুমি 1 নং সমীকরণে বসো, সেখান থেকে কে এর মানটা পাওয়া যায় না? এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখো, কি লিখছে এটা? যদি তুমি এই 1 এই মানটা 1 নং সমীকরণে বসাও, তখন কি এটা আসে? পি সমান সমান কে আসে নাকি পিএস সমান সমান কে আসবে? পিএস মানে কি? প্রেসার অফ সলিউশন, প্রেসার, ভেপার প্রেসার, ভেপার প্রেসার অফ সলিউশন। আর পি মানে কি? শুধু প্রেসার স্যার, ভেপার প্রেসার। ভেপার প্রেসার অফ সলভেন্ট, শুধুমাত্র পিওর সলভেন্ট। সো যদি সলিউটের মোল ফ্রাকশন বা মোল সংখ্যা 0 হয়ে যায়, তখন যে ভেপার প্রেসারটা তুমি পাবা সেটা কার ভেপার প্রেসার? শুধুমাত্র সলভেন্টের ভেপার। ওকে, ফাইন। সো কে এর পরিবর্তে পিটা বসো। সো পিএস সমান সমান পি ইনটু সামথিং, এদিক সেদিক করো, আলটিমেটলি যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমার সেই ডিজায়ারেবল
রাউলের ইকুয়েশন, E minus PS divided by P equal to small n divided by small n plus capital. সলিউশন পরীক্ষাতে এই সূত্রটার প্রতিপাদন আসে আর কি আমাদের পরীক্ষায়, সে ব্যাপারটা মাথায় রাখি। স্যার এটার ডেরিভেশনের ক্ষেত্রে উপরে থিওরিগুলো লেখা লাগবে? অবশ্যই লিখতে হবে, কারণ একটা জিনিস একটা সৌন্দর্য থাকে না, তুমি কোত্থেকে কি লিখতেছো। সাপোজ তোমার এই কোশ্চেনটাতে হয়তো 8 মার্ক বা 10 মার্ক দেওয়া থাকলো, তুমি যদি সরাসরি ইকুয়েশন গুলো লিখে শেষ করে দাও, সেক্ষেত্রে সেটা জন্য তো 50% মার্কস তুমি পাবা। কিন্তু কেন তুমি ইকুয়েশন গুলো লিখতেছো সেটা লেখার আগে তো কিছু ডেসক্রাইব করতে হবে না? যতটুকু ডেসক্রাইব না করলেই নয়, সেটা তুমি ডেসক্রাইব করো। ওকে স্যার। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, খেয়াল করে দেখো। ক্যালকুলেট দ্য ভেপার প্রেসার লোয়ারিং কজড বাই দ্য এডিশন অফ 100 গ্রাম অফ সুক্রোজ, যার মোলার মাস হচ্ছে 342, to 1000 gram of water if the vapor pressure of pure water at 25 degrees Celsius is 23.8 millimole mercury. বলা হচ্ছে কোন একটা পানিতে 1000 গ্রাম পানিতে যদি আমরা 100 গ্রাম সুক্রোজ যোগ করি, তাহলে তার ভেপার প্রেসার কি হারে কমবে, কতটুকু কমবে। যেখানে পানি যখন পিওর অবস্থায় ছিল তার ভেপার প্রেসার ছিল 23.8। ওকে, আমরা রাউলের সূত্র থেকে কি জানি? P minus PS divided by P equal to n by n plus n. আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে ডেল পি আসলে কত, মানে কতটুকু ভেপার প্রেসার কমছে সেটাই বের করতে হবে। সো পানি যখন পিওর অবস্থায় থাকে তখন তার ভেপার প্রেসার কত? 23.8। আচ্ছা, n কি? n হচ্ছে মোল সংখ্যা। কার মোল সংখ্যা? সুক্রোজের মোল সংখ্যা। কত গ্রাম সুক্রোজ দেওয়া আছে? 100 গ্রাম সুক্রোজ। আর সুক্রোজের মলিকুলার ওয়েট কত? 342। তাহলে 100 গ্রাম যদি মলিকুলার ওয়েট দিয়ে তুমি ভাগ দাও, তার মোল সংখ্যা তুমি পেয়ে যাবে, সহজ হিসাব। আচ্ছা, পানি আছে কত গ্রাম? 1000 গ্রাম। 1 মোল পানির ওয়েট কত? মলিকুলার ওয়েট 18 গ্রাম। 1000 কে তুমি 18 দিয়ে ভাগ দাও, তাহলে কত মোল পানি আছে সেটাও পেয়ে যাবে। ওকে, পাই। জাস্ট মানগুলো বসাও, যে আনসারটা আসলো সেটাই হচ্ছে 100 গ্রাম সুক্রোজ যদি তুমি 1000 গ্রাম পানিতে অ্যাড করো, তাহলে এই পরিমাণ ভেপার প্রেসার কমে যাবে। খুব কি কঠিন জিনিস মনে হয় না? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে রাউলের সূত্র কথা বলতেছিলাম, যে নন ভোলাটাইল সলিউট অ্যাড করলাম, অ্যাড করলে আমাদের ভেপার প্রেসারটা কমতে থাকবে, লিনিয়ারিটি মেনটেন করবে, লিনিয়ার হবে। বাস্তবিক আসলে কোনো এরকম সলিউশন পাওয়া যায় যে সলিউশন রাউলের সূত্র ফলো করে? যদি বাস্তবে আসলে এরকম কোনো সলিউশন পাওয়া যেত যেটা 100% রাউলের সূত্র ফলো করে, সেটাকে বলা হয়তো আইডিয়াল সলিউশন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাস্তবে আইডিয়াল সলিউশন বলতে কিছু নেই। রাউলের সূত্র 100% ফলো করে এরকম কোন সলিউশন নাই। স্যার শুধু কি সলিউশন নাকি পৃথিবীতে তো কোনো কিছু আদর্শ না? আমি জাস্ট সলিউশন, আমরা যেহেতু সলিউশন নিয়ে কথা বলতেছি, আমরা সলিউশনের কথাই বলতেছি। ও আচ্ছা, রাউল যেহেতু সলিউশন নিয়ে কথা বলছেন, আমরা জাস্ট এটাতে স্টিক থাকি। আদর্শ বলে আসলে একদম সবকিছু মিলিয়ে যদি বলি সবকিছু একদম আদর্শের দিক, সবকিছুতে কিছু না কিছু ডেভিয়েশন তো থাকেই, তাই না? একদম 100% যদি বলো যে 100% ঠিক, তাহলে তোমার রোবট হইতে হবে। তুমি যদি কোনো রোবট ডিজাইন করো যে কোনো একটা হাসির কথা শুনলে সে এতটুকু হাসবে, তার মুখ এত পরিমাণ বাঁকা হবে, এত মিনিট হাসতে পারবে, ওইরকম ভাবে কি আর মানুষ চলে? মানুষ হচ্ছে স্বাধীন। তো বাস্তবে এরকম একদম আদর্শ সবকিছু ওইরকম কিছু নাই, কিছুটা ডেভিয়েশন থাকে। সো আদর্শ সলিউশন বলতে বাস্তবে আসলে কোনো সলিউশন নাই। যে সলিউশন গুলো বাস্তবে পাওয়া যায়, যেগুলো আসলে রাউলের সূত্র থেকে ডেভিয়েশন দেখায়, সেগুলোকে বলা হয় রিয়েল সলিউশন। আচ্ছা, ডেভিয়েশন কত রকম দেখাইতে পারে? পজিটিভ ডেভিয়েশন দেখতে পারে, নেগেটিভ ডেভিয়েশন দেখাইতে পারে। কিছু কিছু দেখা যায় রাহুল যেরকম বলতেছিলেন যে স্ট্রিক্টলি সোজা হবে লাইনগুলো, কিছু কিছু দেখা যায় যে তাদের ভেপার প্রেসার অনেকটা কমে যায়, কিছু কিছু দেখা যায় ভেপার প্রেসার অনেক বেশি বেড়ে যায়। কখন বাড়বে আর কখন কমবে তুমি বুঝবে কি?
বোঝার জন্য কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, খেয়াল করে দেখো। এখানে ফার্স্ট যে চিত্রটা তুমি দেখতেছো, এই যে চিত্রটা, সেটা হচ্ছে রাউল্ডের সূত্র থেকে কোন কোন সলিউশন গুলো নেগেটিভ ডেভিয়েশন দেখাবে, ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। আচ্ছা, আমরা যেখানে ডটেড লাইন গুলো দেখতেছো, ডট ডট দেওয়া আছে, বা এখানে সলিড লাইন, এই ডট লাইন এবং সলিড লাইন, এটা হচ্ছে যদি এই সলিউশনটা রাউল্ডের সূত্র স্ট্রিক্টলি ফলো করতো, 100% ফলো করতো, তাহলে এরকম আকারের ফিগার হওয়ার কথা ছিল, একদম সলিড যে লাইনটা দেওয়া আছে সেটার মতো। কিন্তু আসলে হচ্ছে কি, নিচ দিয়ে একটা লাইন গেছে, এই যে লাইনটা নিচ দিয়ে গেছে না, এটা হচ্ছে সলিউশনের ক্ষেত্রে সবগুলো দেখো নিচ দিয়ে গেছে। যখন রাউল্ডের সূত্র থেকে নিচ দিয়ে যাবে, সেটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন হবে। যদি লাইনটা উপর দিয়ে তুমি উল্লেখ করো, বেশি হচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখানে খেয়াল করে দেখো একটা জিনিস, একটা জায়গায় 0 দেওয়া আছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। আচ্ছা, এটা হচ্ছে যখন 100% এ থাকবে, দ্যাট মিনস এ এর জন্য, এটা বি এর জন্য, সরি এটা হচ্ছে বি এর জন্য। লিখে তারপরে আচ্ছা, এ বি দুইটা কম্পাউন্ড, সো যখন যাত্রা শুরু করে, সো এই যে পয়েন্টটা, এই পয়েন্টে 100% বি, তাহলে এক্স বি সমান সমান কত? এক্স যদি মোল ফ্রাকশন হয়, এখানে যে চিত্র তোমরা দেখতেছো, সেটা নিচে যে 0.2.4.6.81 দেওয়া, এই যে মোল ফ্রাকশন গুলো লিখা, এটা কার মোল ফ্রাকশন? সবগুলো কেটে দিই। এক্স এ দেখছো? জি স্যার, এ দেখছি। তার মানে যেখানে 1 সেখানে হচ্ছে 100% এ, যেখানে 0 সেখানে কি, মানে সেখানে হচ্ছে 100% বি। একটা জিনিস লিখা নাই এখানে, দুইটা জিনিস লিখে দিলে ভালো হয়। এই 1টা কার জন্য? এক্স বি এর জন্য। এখানে এক্স এ কত? 0। এক্স বি তাহলে কত হবে? যেহেতু 100% বি, তাহলে এক্স বি হচ্ছে 1, এবং এই পয়েন্টে যেখানে এক্স এ হচ্ছে 1, তাহলে এক্স বি কত? এক্স বি হচ্ছে 0। মাঝখানে যত ফ্রাকশন আছে সবগুলাতে কি এক্স এ এক্স বি বিভিন্ন রেশিওতে যুক্ত আছে না? মাঝখানে তুমি যতগুলো সলিউশন আছে বা যতগুলো ফ্রাকশন আছে এই রেঞ্জে 0 থেকে 1 পর্যন্ত কতগুলো সংখ্যা হতে পারে? ইনফিনিটি পরিমাণ না? 0 থেকে 1 ইনফিনিটি পরিমাণ মিক্সচার হতে পারে। আচ্ছা, একটু উপরে পড়ে দেখো। সাপোজ দ্য মলিকুল অফ দ্য সলভেন্ট এন্ড দ্য সলিড আর রিপ্রেজেন্ট বাই এ এন্ড বি রেসপেক্টিভলি। নাও লেট গামা এ বি, এই যে গামা এ বি মানে কি, এটা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এ এবং বি এর মধ্যে যে আকর্ষণ শক্তি, সেটাকে বোঝাচ্ছে। with the attraction force between A and B, গামা এ এ মানে কি? দুইটা এ মলিকুলের মধ্যে যে আকর্ষণ,
আর যদি এরকম হয় যে দুইটা এ এর মধ্যে যে আকর্ষণ হয় এ বির মধ্যে আকর্ষণ সমান সমান হয়, যদি এরকম হয় তখন যে সলিউশনটা পাওয়া যাবে সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন, মানে রাউলের সূত্র 100% যদি ফলো করে। কিন্তু বাস্তবে এরকম কখনোই হয় না। হয় রিঅ্যাকট্যান্ট এবং সলভেন্টের মধ্যে আকর্ষণ বেশি থাকে বা আকর্ষণ কম থাকবে। একেবারে সমান সমান আকর্ষণ হবে এরকম কখনোই কোনো সলিউশন পাওয়া সম্ভব না। কি বলছে, the solution will show the same vapor pressure as predicted by Raoult's law। যদি এরকম হইতো, সমান সমান হইতো, সো রাউল যেটা প্রেডিক্ট করছিলেন স্ট্রেট লাইন হবে, ওইটাই হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে কি দেখা যায়, যদি এ এবং বি দুইটা মলিকুলের মধ্যে আকর্ষণ শক্তি দুইটা এ মলিকুলের মধ্যে আকর্ষণ শক্তি থেকে বেশি হয়, সো আকর্ষণ শক্তি বেশি হওয়া মানে কি, স্যার আগের অবস্থান থেকে সরে যাবে। তো এ এবং বি এর মধ্যে আকর্ষণ শক্তিটা দুইটা এর মধ্যে যে আকর্ষণ শক্তি ছিল বা দুইটা বি এর মধ্যে যে আকর্ষণ শক্তি ছিল তার থেকে বেশি। এটা দ্বারা আসলে কি বোঝা যায়, এটা দ্বারা বোঝা যায় দুইটা এ মলিকুল যতটা না কাছাকাছি থাকতে চায় তার থেকে এ বি একসাথে থাকাটা বেশি প্রেফার করে, বেশি স্টেবল হয়। আর পৃথিবীর সকল কম্পাউন্ডে সকল কিছু ধর্ম তো একটাই, সবাই স্টেবল ফর্মে থাকতে চায়, তাই না? সো যেই জিনিসটা স্টেবল হবে তো তারা ব্যাপারে যাওয়াটা কি অতটা সহজ হবে? না স্যার। এ বির মধ্যে আকর্ষণ শক্তি হচ্ছে বেশি, তার মানে কি তারা একসাথে থাকতে চাইবে। ব্যাপার হওয়া মানে কি একটা থেকে আরেকটা দূরে সরে যাওয়া, তাই না? সো নর্মালি যদি এ বির মধ্যে আকর্ষণটা বেশি হয় তো তাদের ভেপার প্রেশারটা রাউল যেটা প্রেডিক্ট করছিলেন তার থেকে কম হবে। কেন কম হবে? কারণ তারা সবসময় সলিউশনেই থাকতে চাইবে, ভেপার আর হইতে চাইবে না। এই যে ভেপার হইতে না চাওয়া, যার কারণে তাদের ভেপার প্রেশারটা রাউল যেটা প্রেডিক্ট করছিলেন তার থেকে কম হবে। এরকম কিছু এক্সাম্পলের কথা যদি বলি, যেমন পানির সাথে যদি তুমি সালফিউরিক অ্যাসিড মিক্সড করো তাহলে যে সলিউশনটা তৈরি হয়, বা পানির সাথে যদি সালফিউরিক অ্যাসিড HCl যদি মিক্সড করো তখন যে সলিউশনটা তৈরি হয়, তারা সবগুলোই নেগেটিভ ডেভিয়েশন দেখায়। আলটিমেটলি পজিটিভ কখন দেখাবে? যদি ফেনোমেনাটা এটার উল্টা হয়, তাই না? যদি ব্যাপারটা এরকম হয়, উল্টা সাইন দিয়ে দাও যে দুইটা কম্পাউন্ড আসলে সলিউশনে থাকতে যাচ্ছে না, একটা এটা থেকে আলাদা থাকতে যাচ্ছে, তা আলাদাই বেশি কমফোর্ট ফিল করে বা আলাদাই তারা বেশি স্টেবল হয়। যদি এরকম হয় তখন ভেপার প্রেশারটা কি হবে? এক্সাম্পলটা দেখি। নর্মালি কম্পাউন্ড গুলো নিজে নিজেই আলাদা থাকতে চায়, জোর করে যখন তুমি সলিউশনে মিক্সড করলা তখন দেখা যাবে যেহেতু আলাদা থাকতে চাই তাদের মধ্যবর্তী দুইটা সলভেন্টের মধ্যবর্তী আকর্ষণ শক্তি যেহেতু কম, যার কারণে রাউলের সূত্র থেকে তারা পজিটিভ ডেভিয়েশন দেখায়, একটা থেকে যত বেশি দূরে থাকা যায়। এরকম এক্সাম্পল কি হতে পারে? এসিডনের সাথে যদি তুমি ইথানল মিক্সড করো, বা ইথানলের সাথে পানি মিক্সড করো, বা এসিডের সাথে বেনজিন মিক্সড করো, এই টাইপের যে সলিউশন গুলো তৈরি হয় তারা সবসময় রাউলের সূত্র থেকে পজিটিভ ডেভিয়েশন দেখায়। স্যার চিত্রগুলো কি দিতে হবে মানে হ্যাঁ অবশ্যই চিত্র দিতে হবে, লাগবে। আচ্ছা, এখানে কিছু সংজ্ঞা লেখা আছে, খেয়াল করে দেখো। একটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশন বলতে কি বোঝায়? পাতন। পাতন। আচ্ছা, যদি একটু সহজ করে বলো, সেটা হচ্ছে যদি দুইটা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সলিউশন পাশাপাশি মিক্সড করা হয়, একটা যদি মেমব্রেন দিয়ে আলাদা করে রাখা হয়, তাহলে হাইলি কনসেন্ট্রেটেড সলিউশন থেকে বা লো কনসেন্ট্রেটেড সলিউশন থেকে সলভেন্ট হাই কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে যাবে এবং দুইটার কনসেন্ট্রেশন সমান করবে। এই যে প্রসেস বা সলভেন্টে এই যে মুভ করার যে প্রসেস, এটাকে বলা হয় ডিফিউশন। It is the tendency to equalize concentration in all parts of the solution which is responsible for the diffusion of the solid. আচ্ছা, সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা আসলে কি বোঝো? এটা কি মেমব্রেন? এটা হচ্ছে এক ধরনের পর্দা, যে পর্দাটার ভিতর দিয়ে শুধুমাত্র সলভেন্ট আসা যাওয়া করতে পারে। A membrane which is permeable to solvent and not
টু সলিড, যেই মেমব্রেনের ভিতর দিয়ে শুধুমাত্র সলভেন্ট আসা যাওয়া করতে পারে, ওই পর্দাটা কি বলা হবে? সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে অসমোসিস ব্যাপারটা আসলে কি? The flow of the solvent through a semi-permeable membrane from pure solvent to solution or from a dilute solution to concentrated solution is termed osmosis. Osmos, এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, যার ইংলিশ মিনিং হচ্ছে টু পুশ করা। এই অসমোসিস প্রক্রিয়ার সাথে তোমরা কি পরিচিত? না স্যার। সবাই পরিচিত মোটামুটি। গ্রামে যখন পুকুরে লম্বা সময় ধরে গোসল করো, হাতের আঙুলগুলো চুপসে যায় না? বা যখন কিচমিচ তুমি পানিতে ভিজায় রাখো একটা লম্বা সময় ধরে, কিচমিচটা একটা সার্টেন টাইপের ফুলে যায় না? কিচমিচটা কেন ফুলতেছে? কারণ কি? কারণ কিচমিচের ভিতরে হাইলি কনসেন্ট্রেট ফ্রুক্টোজ সলিউশন থাকে, তাই না? কিচমিচ মিষ্টি না? তো বাইরে যে পানিটা থাকে, ওই পানিটা ডাইলুট সলিউশন। ওই পানি কিচমিচের যে পর্দা থাকে, যেটাকে সেমি পারমিয়েবল মেমব্রেন বলা হয়, ওই পর্দাটা ভেদ করে আস্তে আস্তে কিচমিচের ভিতরে ঢোকে, কনসেন্ট্রেট সলিউশনের ভিতরে ঢোকে, এবং কিচমিচটা আস্তে ফুলতে থাকে। ল্যাবে অনেক সময় এক্সপেরিমেন্ট করা হয় আর কি, যেমন আলুর মাঝখানে ছিদ্র করে যদি তুমি লবণের কোন সলিউশন বানায় রাখো এবং পাশে যদি পানি দিয়ে রাখো, একটা সার্টেন টাইম পরে দেখা যায় যে আস্তে আস্তে ভিতরে পানি ঢুকতেছে। সো আলুর যে কোষ, আলুর যে পর্দা, সেটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে। লম্বা সময় ধরে আমরা যখন পুকুরে গোসল করি, দেখা যায় হাতের আঙ্গুলগুলো আসলে চুপসে যায়। কেন চুপসে যায়? আঙ্গুলের যে চামড়া, এগুলো আসলে এক্সপান্ড হয়, কারণ বাহির থেকে ওই পুকুরের পানি থেকে পিওর পানিটা তোমার শরীর ভেদ করে আস্তে তোমার শরীরে ঢুকতে থাকে, চামড়া আস্তে আস্তে এক্সপান্ড হতে থাকে, একটা সার্টেন টাইপের আবার ঠিক হয়ে যায়। এই আচ্ছা, তাহলে অসমোটিক প্রেসারটা কি? অসমোটিক প্রেসারটা হচ্ছে যখন অসমোসিস প্রক্রিয়াটা চলে, চলার সময় সলভেন্টের মলিকুলগুলো মেমব্রেনের উপর যে প্রেসারটা দেয়, সেটাই হচ্ছে অসমোটিক প্রেসার। The hydrostatic pressure build up on the solution will just stop the osmotic to pure solvent into the solution through a cerebral membrane. It's called osmotic pressure. আচ্ছা, ব্যাপারটা তুমি খেয়াল করে দেখো, এখানে দুইটা জিনিস দেওয়া আছে। এটা কি? এই অংশে সলিউশন, এটা হচ্ছে পুরোটাই পিওর সলভেন্ট। আচ্ছা, অসমোসিস প্রক্রিয়াটা কি? সলভেন্ট মেমব্রেন ভেদ করে সলিউশনের দিকে যাবে, এই যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে অসমোসিস। আচ্ছা, এখন সলিউশনের উপর থেকে যদি আমরা এমন প্রেসার অ্যাড করি, যেই প্রেসারটা অ্যাড করলে অসমোসিস প্রক্রিয়াটা স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তো ওই যে প্রেসার, সেটাকে বলা হচ্ছে অসমোটিক প্রেসার। এখন যদি এমন হয় সলিউশনের দিক দিয়ে প্রেসারের পরিমাণটা আরো বাড়াই দিই, এখান দিয়ে অনেক বেশি প্রেসার দিচ্ছি, তাহলে কি হবে? তাহলে কি হতে পারে? প্রেসার যদি বেশি দিই, তাহলে দেখা যাবে সলিউশন থেকে সলভেন্টটা আস্তে আস্তে সলভেন্ট দিকে চলে যাচ্ছে, মানে অসমোসিস উল্টা হয়ে গেল না ব্যাপারটা? অসমোসিস ছিল হচ্ছে সলভেন্ট থেকে সলিউশনের দিকে যাবে। এখন যদি আমরা সলিউশনের দিকে খুব বেশি পরিমাণে প্রেসার দিই, তাহলে কি হবে? সলিউশন থেকে পিওর সলভেন্টটা আবার সলভেন্টের দিকে যাচ্ছে। এই যে সলিউশন থেকে সলভেন্ট পিওর সলভেন্টের দিকে যাওয়া, এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে অসমোসিসের উল্টা, মানে রিভার্স অসমোসিস। নাম কি এটার? রিভার্স অসমোসিস। আমাদের বুয়েটের মসজিদে বা অনেক সময় এটা খুব কমন। এখন আরও ফিল্টারের নাম শুনছো না? যে আরও ফিল্টার, জি স্যার। কমন, একদম কমন। তো আরও মানে কি? রিভার্স অসমোসিস। এই আরও মানে হচ্ছে রিভার্স অসমোসিস। মানে এই প্রক্রিয়াতে নর্মালি ট্যাপ থেকে যে পানিটা আসে, যেটাতে ধরে নেওয়া হয় বিভিন্ন ধরনের মিনারেল থাকে সলিউশন অবস্থায়, সেখানে হাইলি প্রেসার ইউজ করে এই মেমব্রেনের ভিতর থেকে পিওর পানিটাকে আলাদা করা হয়। এখন কোশ্চেন হচ্ছে, এই
আরো ফিল্টারের পানি কি শরীরের জন্য ভালো? না স্যার, ভালো না মনে হয়। কারণ কোন একটা পানি যদি 100% পানি হয় সেটা কি শরীরের জন্য ভালো? না, না স্যার, শরীরের জন্য বিভিন্ন শরীরের জন্য ধরনের ভালো না। মিনারেল। কারণ তোমার বডিতে বিভিন্ন ধরনের মিনারেল দরকার। 100% পানি যেটা, সেটা তোমার শরীরের জন্য খারাপ। কারণ যারা লম্বা সময় ধরে আরো ফিল্টারে পানি ইউজ করে, যেটাতে কোনো মিনারেল নেই, তারা দেখা যাবে হঠাৎ করেই ফেইন্ট হয়ে গেছে। তুমি রাস্তায় হাঁটতেছো, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। এই যে হঠাৎ করে সেন্সলেস হয়ে যাওয়া, বুক ধরফর করা, এগুলো হচ্ছে তোমার শরীরে যদি মিনারেলের ঘাটতি থাকে, যার কারণে হয়। তো যার কারণে এই কোম্পানিগুলো নতুন একটা সিস্টেম চালু করছে এখন। সিস্টেমটা কি? এখানে মিনারেল চেম্বার দেওয়া থাকে, অটোমেটিক মিনারেল চেম্বার। তোমার পানিটা পিউরিফাই হওয়ার পরে মিনারেল চেম্বার থেকে কিছু পরিমাণ মিনারেল ওই পিওর পানিতে মিক্সড আপ হয়ে যায় অটো। এটা কোম্পানি একটা পলিসি। মিনারেল চেম্বার তো আর ইনফিনিট না, একটা সার্টেন সময় পরে মিনারেল চেম্বারটা শেষ হয়ে যাবে, তুমি আবার গিয়ে এই কোম্পানি থেকে মিনারেল চেম্বার কিনতে হবে। এই আর কি বিজনেস পলিসি। সো মিনারেলটা তোমার শরীরের জন্য দরকার। আচ্ছা, সো অসমোসিস প্রক্রিয়া বা আরো প্রক্রিয়া কি কাজ করা হয়? আমাদের যে কিডনি, যেটা ডায়ালাইসিস করা দরকার, সো যাদের ফ্যামিলিতে এরকম কেউ আছে যাদের কিডনি ডায়ালাইসিস করতে হয়, তারা মূলত এই অসমোসিস প্রক্রিয়ার থ্রুতে ডায়ালাইসিস গুলো করেন। So, আমাদের চ্যাপ্টারে আর কিছু নাই, এরকম ভাবে জাস্ট কিছু সংজ্ঞা টঙ্গা ছিল এই। সো নেক্সট ক্লাসে আমরা হয়তো আমাদের আর ছোট ছোট দুটো চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার গুলো আস্তে আস্তে শেষ করবো আর কি। স্যার, এই স্লাইড কি আমাদের দিছেন? হ্যাঁ, দেওয়া হয়েছে, তোমাদের সিআরকি দিয়ে দেওয়া হয়েছে। সো আজকে আমরা না পড়ি, নেক্সট ক্লাসে নিয়ে কথা হবে আবার নতুন চ্যাপ্টার নিয়ে। আচ্ছা, নতুন চ্যাপ্টার আসলে কি করে সেটা জাস্ট একটু ধারণা দিয়ে দিই, চ্যাপ্টারটা আসলে কি একটু বলে দিই জাস্ট 10 মিনিট। নতুন যে চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে কলয়েড। এটা এক ধরনের সলিউশন, মানে হচ্ছে কলয়েডাল সলিউশন। নাম শুনছো কখনো কলয়েডের নাম? জি স্যার। থিতানো। জি স্যার। এটা কোন ধরনের সলিউশন? কিছু হচ্ছে ট্রু সলিউশন, বলো না, কিছু হচ্ছে ট্রু সলিউশন, যে সলিউশনে হচ্ছে সলভেন্ট এবং সলিউট আলাদা করা যায়, তাই না? সলিউশন আর সাসপেনশনের মাঝামাঝি যেটা থাকে ওটাই তো কিছু হচ্ছে তোমার সাসপেনশন, মানে হচ্ছে তুমি যতই মিক্সড করো না কেন, একটা সার্টেন টাইম পরে সলভেন্টটা বা সলিউটটা আস্তে নিচে জমা হয়ে যাবে। সো যদি এরকম কোন সলিউশন তৈরি হয় যে পিওর সলিউশন না, মানে ট্রান্সপারেন্ট না, আবার সাসপেনশনও না, যে মাঝামাঝি যে সলিউশন গুলো থাকে সেটাকে বলা হবে কলোয়েডাল সলিউশন। কলোয়েডাল সলিউশনের ক্ষেত্রে যে সলিড পার্টিকেল গুলো থাকে তাদের একটা সাইজ আছে, যেমন 0 থেকে 10 অ্যাংস্ট্রম যদি হয় পার্টিকেলের সাইজ, তখন যে সলিউশনটা তৈরি হয় সেটা হচ্ছে ট্রু সলিউশন। যদি সলিউটের পার্টিকেলের সাইজ 1000 অ্যাংস্ট্রম থেকে বেশি হয় সেটা হচ্ছে সাসপেনশন। আর 10 থেকে 1000 অ্যাংস্ট্রম এর মাঝামাঝি যে পার্টিকেল সাইজের সলিউশন গুলো তৈরি হয় সেটা হচ্ছে কলয়েড। এবং কলয়েডের সবচেয়ে সুন্দর এক্সাম্পল হচ্ছে মিল্ক, যেটা নিচে কিছু জমাও হয় না, আবার ট্রান্সপারেন্টও না, তাই না? স্যার কলয়েড হচ্ছে স্যার লাইট ভিজিবল এটা না? লাইট ভিজিবল না, সেটা আসলে আমরা দেখবো আর কি আস্তে আস্তে সবকিছু। বা বিভিন্ন ধরনের জুস আমরা যেটা বানাই সেগুলো হচ্ছে কলয়েডের খুব সুন্দর এক্সাম্পল। আচ্ছা, তো এই চ্যাপ্টারটাতে খুব ছোট চ্যাপ্টার, এখানে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো। কলয়েডাল সলিউশন তৈরি করা হয় কিভাবে, লায়োফিলিক সলিউশন বলতে কি বোঝায়, লায়োফোবিক সলিউশন বলতে কি বোঝায়, ডিসপারশন কি, ডায়ালাইসিস অলরেডি দেখলাম, টিন্ডাল ইফেক্ট কি, ব্রাউনিয়ান মুভমেন্ট, ইমালশন এবং জেল কি, অ্যাপ্লিকেশন অফ কলয়েড। এই হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টারের আউটলাইন। তো খুব বেশি বড় কিছু না, এবং সবকিছু তোমাদের জানা, জাস্ট একটু দেখা। সো চ্যাপ্টারের আমাদের কি বললাম বুঝে নেই, বুঝছিলাম। আমাদের আর কত অধ্যায় বাকি আছে? আর দুইটা চ্যাপ্টার শেষ করলে তোমাদের মোটামুটি কমপ্লিট। এর মধ্যে কলয়েড একটা,
কোলেটটা হয়তো আমাদের একটা বা দুইটা ক্লাস লাগবে, শেষ হবে। দেন হচ্ছে তোমাদের থার্মোকেমিস্ট্রি একটা চ্যাপ্টার আছে, স্যার ওই কোলোয়েড চ্যাপ্টারটা নিয়ে পলিশ কি আছে? কি ঠিক বুঝি না, কি বললো? স্যার বলছি মানে এই যে কোলোয়েড অধ্যায়টা নিয়ে আর দুইটা বাকি আছে মোট হ্যাঁ হ্যাঁ, কোলেটটা নিয়ে আর দুইটা, কোলেট সাথে আর একটা থাকে। এগুলো হচ্ছে ছোট ছোট চ্যাপ্টার আর কি, খুব বড় ধরনের কিছু নাই। তা আমাদের চাপ যদি বলো সিলেবাস কত পার্সেন্ট শেষ হয়েছে, মোটামুটি ধরে নেওয়া যায় 65% বা 70% আমাদের সিলেবাস মোটামুটি শেষ হয়ে আসতেছে। আর তোমাদের পরীক্ষারও মনে হয় চিন্তা ভাবনা করতেছে ডিপার্টমেন্ট, সো দেখা যাক আসলে কি হয়। এই, আর সম্ভাবনা কবে হতে পারে? তোমাদের বড় ভাইদের পরীক্ষাটা হয়ে যাক, হয়ে যাওয়ার পরে হলে তোমাদের পরীক্ষা নিবে। এখন কথা হচ্ছে আসলে কোন পরীক্ষাটা আগে নিবে, তোমাদের কি 1-2 সেমিস্টারটা নিবে না 2-1 নিবে, সেটা নিয়ে পরীক্ষা কি অনলাইনে হবে নাকি অফলাইনে? ইউজিসি থেকে অনলাইনে অফলাইনে দুইভাবে পরীক্ষা নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এখন এটা ডিপেন্ড করতেছে আমাদের একাডেমিক কাউন্সিল আসলে কি ডিসিশন নেয়। যদি আমাদের ডুয়েটের কথা কল্পনা করি, অন্য সকল ভার্সিটি তুমি বাদ দাও, আমাদের ডুয়েটের কথাই বলি। আমাদের ডুয়েটে সরাসরি পরীক্ষা নেওয়াটা পসিবল, যেহেতু আমাদের স্টুডেন্ট মোটামুটি কম, সমস্যা হয় না, ক্লাসরুমও আছে। আমাদের তো এরকম না যে 1 মাসের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। সরাসরি পরীক্ষা নিলে পরীক্ষাটার জাজমেন্টটা ভালো হয়। স্যার আমরা তো সেমিস্টার একটা লস খাইছি স্যার, তারপর আরো যদি খাই এবং না যদি না আরো দেখতে নেই। না, দেরিতে না, তোমাদের এই বড় ভাইদের পরীক্ষা হচ্ছে তো 4-2, এদের পরীক্ষাটা হয়ে গেলে তোমাদের পরীক্ষা শুরু হবে। আমার তো পরীক্ষা আসলে কিভাবে নিবে, সেটা কি 1-2 যেটা শেষ করলো তোমরা রিসেন্টলি পরীক্ষা দেওয়া নেই সেটা নেবে, নাকি 2-1 যেটা এখন শেষ করতেছো সেটা নেবে? সো সিকোয়েন্স মেনটেন করাটা মনে হয় ভালো। এখন সবকিছু ডিপেন্ড করতেছে আমাদের কর্তাদের উপরে, আমাদের যারা অভিভাবক, দেখা যাক কোন ডিসিশন নেন।